গুড মর্নিং স্টুডেন্ট। আমি তোমাদের সামনে আজকে একটি নতুন টপিক নিয়ে উপস্থিত হয়েছি, যেটি হচ্ছে এনসিইআরটি জিওগ্রাফি ক্লাস 8 এর ইউনিট 2 সয়েল বা মৃত্তিকা। এই সয়েল, মৃত্তিকা বা মাটি বললেই আমাদের বাস্তবিক জীবনে গাছ লাগানোর ক্ষেত্রে কিসের প্রয়োজন হয়? মাটি। সামনে আমাদের আসতে চলেছে দুর্গাপুজো। সেই দুর্গাপুজোর যে প্রতিমা তৈরি হয়, সেই প্রতিমা কিসের তৈরি হয়? মাটির। আবার রাস্তাঘাটে কখনো বেরিয়ে যদি চা খেতে যাই, সেখানে আমাদেরকে চা অনেক সময় কিসে দেওয়া হয়? মাটির ভাঁড়ে দেওয়া হয়। দীপাবলিতে যখন আমরা প্রদীপ জ্বালাই, তখন সেই প্রদীপও কিসের হয়? মাটির হয়। তাহলে সেই দিক থেকে দেখতে গেলে আমাদের বাস্তবিক জীবনে সয়েল বা মৃত্তিকার কিন্তু একটি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাই এই সম্পর্কে আমাদের একটু জেনে নেওয়া প্রয়োজন। তাহলে মাটি বা সয়েল, যেটা আমাদের ইংরেজি শব্দ সয়েল, এই কথাটি ল্যাটিন শব্দ সোলাম থেকে এসেছে, যার অর্থ মেঝে বা ভূমি বা ফ্লোর। তাহলে সাধারণ অর্থে যদি আমরা মাটি কাকে বলে বলতে যাই, তাহলে জানবো বা বলবো সুদীর্ঘ কালব্যাপী, অর্থাৎ বহুদিন ধরে যান্ত্রিক এবং জৈবিকভাবে শিলা যখন চূর্ণ বিচূর্ণ হয়, রাসায়নিকভাবে শিলা যখন বিয়োজিত হয়, তার সঙ্গে যখন খনিজ পদার্থ ও জৈব পদার্থ মিশ্রিত হয়ে পৃথিবীর ভূত্বকের ওপরে যে ভঙ্গুর পাতলা স্তর সৃষ্টি করে, এবং যে স্তর সমগ্র জীবজগতের ধারক ও বাহক হিসাবে থাকে, তাকেই আমরা বলি মৃত্তিকা বা মাটি। তো এই যে মৃত্তিকা বা মাটির একটা সাধারণ সংজ্ঞা আমি দিলাম, এর মধ্য থেকেই যদি আমরা খুঁজি, তাহলে কিন্তু মাটির বৈশিষ্ট্যও আমরা পাবো। কি বৈশিষ্ট্য পাবো? প্রথম বৈশিষ্ট্য আমরা যেটা পাবো, সেটা হচ্ছে শিলা চূর্ণ বিচূর্ণ বা বিয়োজিত হয়ে মাটি তৈরি হয়। মাটি তৈরি হওয়ার ক্ষেত্রে খনিজ পদার্থ ও জৈব পদার্থের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। মাটি পৃথিবীর ভূত্বকের ওপরে হালকা, ভঙ্গুর, পাতলা স্তর বিশিষ্ট হয়। এবং 4 নম্বর বৈশিষ্ট্য আমরা লিখতে পারি, এটি সমগ্র জীবজগতের ধারক ও বাহক হিসাবে কাজ করে। তাহলে আমরা সংজ্ঞা থেকেই কিন্তু মাটির 4টে বৈশিষ্ট্যকে পৃথক করে নিতে পারলাম। এবার আমাদের জানার প্রয়োজন যে এই মৃত্তিকা যে বিজ্ঞান আছে বা মৃত্তিকা নিয়ে যে পড়াশোনাটা আমরা যে করতে চলেছি, এর জনককে বা ফাদারকে। এর জনক বা ফাদার হলেন আমাদের রাশিয়ার বিজ্ঞানী ভিভি ডকুচেভ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা শর্ট কোশ্চেন ফর এক্সাম পারপাস। পরীক্ষার জন্য আমাদের কাছে কিন্তু এটা একটি গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন। ঠিক যেমন গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন কি, মাটি কাকে বলে, মাটির বৈশিষ্ট্য লেখো, এগুলিও কিন্তু 2 মার্কের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে আমরা যেটা চলে যাব, হোয়াট ইজ সয়েল সায়েন্স। সয়েল সায়েন্স কাকে বলে? বেসিক্যালি বিজ্ঞানের যে শাখায় মাটির উৎপত্তি, উপাদান, স্তরায়ন, ধর্ম, বৈশিষ্ট্য, মৃত্তিকা ক্ষয়, সংরক্ষণ ইত্যাদি সমস্ত বিষয়বস্তুর বিজ্ঞানসম্মত আলোচনা করা হয়, তাকেই বলা হয় সয়েল সায়েন্স। এবং যে সমস্ত ব্যক্তি বা মানুষ এই পার্টিকুলার পড়াশোনা করে, এইগুলোকে নিয়ে গবেষণা করে এবং আমাদের সামনে নিত্য নতুন 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 তথ্য আমাদের সামনে তুলে ধরেন, তাদেরকে আমরা বলি কি? সয়েল সায়েন্টিস্ট, মৃত্তিকা বিজ্ঞানী। এরপরে এই মৃত্তিকার উৎপত্তির উপর ভিত্তি করে বা মৃত্তিকার বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা একে আরো দুটো পড়াশোনাতে ভাগ করতে পারি। তার মধ্যে একটি হলো কি? পেডোলজি। অর্থাৎ পেডোলজি কি? মৃত্তিকা বিজ্ঞানের যে শাখায় মাটির উৎপত্তি, উপাদান, স্তরায়ন, ধর্ম, শ্রেণীবিভাগ, বন্টন, ক্ষয় বা সংরক্ষণ ইত্যাদির আলোচনা করা হয় বিজ্ঞানসম্মতভাবে,
তাকে আমরা বলি পেডোলজি। আর এডাফোলজি কি? মৃত্তিকা বিজ্ঞানের যে শাখায় মাটির গুণাবলীর ভিত্তিতে বিভিন্ন উদ্ভিদের জন্ম, বৃদ্ধি, বিকাশ, সংরক্ষণ, উর্বরতা, উৎপাদনশীলতা ইত্যাদি বিষয়ের বিজ্ঞানসম্মত আলোচনা করি তাকে বলি এডাফোলজি। আমরা সকলেই জানি যে আমাদের যে গাঙ্গেয় নিম্ন অববাহিকা রয়েছে, এই গাঙ্গেয় নিম্ন অববাহিকায় পলিমৃত্তিকা থাকার কারণে এখানকার মাটিতে উর্বরতা শক্তি বা উৎপাদনশীলতা অত্যন্ত বেশি। তো এই উৎপাদনশীলতা বা উর্বরতা মৃত্তিকা বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেটাই হচ্ছে আমাদের এডাফোলজি। এরপরে হচ্ছে ইম্পর্টেন্ট একটি বিষয় যেটা আমাদের 2 বা 4 নম্বরের কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কম্পোনেন্টস অফ সয়েল, অর্থাৎ মাটির উপাদান কি। আমাদের মানব দেহে যেমন ধরো রক্ত, মাংস, নার্ভ, শিরা, ধমনী ইত্যাদি একাধিক বিষয় রয়েছে, ঠিক তেমনি মাটির যে তৈরি হচ্ছে বা মাটির যে উপাদান থাকছে একেও আমরা বিভিন্ন ভাগে ভাগ করে থাকি। তাহলে কম্পোনেন্টস অফ সয়েল কি? যে সমস্ত বস্তু বা পদার্থের সমন্বয়ে মাটি তৈরি হয় তাদের একত্রে বলে মাটির উপাদান। মাটির উপাদানকে আমরা কিন্তু 3 ভাগে ভাগ করে থাকি। প্রথম হচ্ছে কঠিন, তারপরে হচ্ছে তরল এবং তারপরে হচ্ছে গিয়ে কি আমাদের গ্যাসীয়। তো বেসিক্যালি যদি 100%কে আমি মাটির উপাদান ধরি তাহলে তার মধ্যে 50% হচ্ছে আমার কি কঠিন উপাদান, বাকি 25% হচ্ছে আমার বায়বীয় উপাদান বা বাতাস, আর বাকি 25% হচ্ছে আমার ওয়াটার। এই যে ডান দিকে যে আমাদের একটা পাই চিত্র করা আছে সেই পাই চিত্রের মাধ্যমে আমরা সেটাকে প্রদর্শিত করছি। এরপরে কি কঠিন উপাদান, মাটির যে মোট যে আয়তন থাকছে তার অর্ধেক থাকে এই কঠিন উপাদান, এবং কঠিন উপাদানকে খুব ভালোভাবে ভাগ করলে দেখা যাবে এখানে মূলত দুটি বিষয় থাকে। একটা হচ্ছে খনিজ পদার্থ যা শিলা, চূর্ণ বিচূর্ণ বা বিয়োজিত হয়ে আসে, আর একটা থাকে জৈব পদার্থ, যে জৈব পদার্থ উদ্ভিদ বা প্রাণীর মৃতদেহ বা বিভিন্ন বজ্র পদার্থ থেকে আসে। তো এই বিষয়টা যখন আমরা দেখতে যাব তখন দেখব যে মাটির যে 50% মোট কঠিন উপাদান ছিল সেই 50%-এর মধ্যে 45% হচ্ছে আমাদের কি 45% হচ্ছে আমাদের প্রধান খনিজ উপাদান। এই প্রধান খনিজ উপাদানের মধ্যে আমরা কাকে সবচেয়ে বেশি পরিমাণে পাই? সেটা হচ্ছে ফেলসপার। এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায়, স্কুল সার্ভিস পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করা হয় যে মাটির প্রধানতম খনিজ উপাদান কি? সেটার উত্তর হয় কি ফেলসপার। এবং বাকি যে 5% উপাদান থাকছে তাকে আমরা বলছি জৈব পদার্থ। সেই জৈব পদার্থ বেসিক্যালি উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহ, বজ্র পদার্থ এগুলোকে ডেট্রিটাস বা ডেট্রিট যেগুলো থাকে আর কি, বিভিন্ন উপাদান যেগুলো থাকে তারা এই সরল জটিল যৌগগুলিকে সরল যৌগে পরিণত করে জৈব পদার্থের উপাদান তৈরি করে। এইগুলো সবটাই হলো আমাদের কি কঠিন উপাদান। এই কঠিন উপাদানের পরে যেটা থাকে সেটা হচ্ছে তরল উপাদান। মাটির খনিজ জৈব পদার্থের ছিদ্রের মধ্যে যে সঞ্চিত তরল উপাদানগুলো থাকে, যেটাকে আমরা বেসিক্যালি ভৌম জলের আয়তন হিসেবে দেখি, বা ভৌম জল বা আরো বিভিন্ন ধরনের ক্যাপিলারি জল থাকে আর কি, হাইগ্রোস্কোপিক জল থাকে, এগুলোকে আমরা বেসিক্যালি তরল উপাদানের মধ্যে ভাগ করি, আওতাভুক্ত করি, যা আমাদের কিন্তু মোট আয়তনের 25% আয়তন জুড়ে অবস্থান করে। আর সবারই শেষ যে উপাদানটি মাটির থাকে সেটি হচ্ছে আমাদের বায়বীয় উপাদান। মাটি যে জলশূন্য ছিদ্র যেগুলো থাকে সেগুলো কিন্তু বাতাস বা জলীয় বাষ্প দ্বারা পরিপূর্ণ থাকে। এটি মোট আয়তনের 25% দখল করে থাকে, যার মধ্যে কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে এবং অক্সিজেনের মান কম থাকে। তাহলে এই টোটাল বিষয়বস্তুটা গেল কি আমাদের কম্পোনেন্টস অফ সয়েল। আশা করি এখনো পর্যন্ত তোমাদের কোনো প্রশ্ন নেই। যদি প্রশ্ন থাকে তুমি আমাদেরকে প্রশ্ন করতে পারো। এবং আজকের দিনের শেষ টপিকে চলে যাচ্ছি, যেটা হচ্ছে কন্ট্রোলিং ফ্যাক্টরস অফ সয়েল বা মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রক। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে যখন মাটি তৈরি হয় সেই মাটি তৈরি হওয়ার জন্য একটা অনুকূল পরিবেশ প্রয়োজন হয়।
এই অনুকূল পরিবেশ সম্পর্কে সর্বপ্রথম যিনি ধারণা দিয়েছিলেন তিনি হচ্ছেন বিজ্ঞানী ডোকুচেভ, এবং তিনি একটা ফর্মুলেশন দিয়েছিলেন বা ফর্মুলা দিয়েছিলেন যেখানে তিনি বলেছিলেন S ইকুয়াল টু F CL OPT, যার মাধ্যম দ্বারা তিনি বোঝাতে চেয়েছিলেন S ফর হচ্ছে সয়েল, S ফর কি, S ফর হচ্ছে আমার সয়েল, F ফর কি, F ফর হচ্ছে আমার ফাংশন, অর্থাৎ কি কি ফাংশন দরকার থাকে এই সয়েল তৈরির ক্ষেত্রে। তারপরে কি সিএল, সিএল মানে হচ্ছে আমার ক্লাইমেট, তারপরে হচ্ছে ও মানে হচ্ছে আমার অর্গানিক মেটেরিয়াল বা অর্গানিজম, পি মানে হচ্ছে আমার প্যারেন্ট মেটেরিয়াল, আর টি মানে হচ্ছে আমার টাইম। 1954 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ডোকুচেভ সর্বপ্রথম মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রককে প্রধানত 4টি ভাগে ভাগ করেছিলেন, যেগুলো কি সিএল ও পিটি। কিন্তু পরবর্তী সময়ে অপর একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে জেনি, তিনি কি করেছিলেন এই মৃত্তিকা সৃষ্টির উপাদানকে 5 ভাগে ভাগ করেছিলেন, এবং তিনি সেক্ষেত্রে আর বা টপোগ্রাফি বা রিলিফ বা ভূপ্রকৃতি যা বলবে নতুন ভাবে তিনি সেখানে যুক্ত করেছিলেন। এবং বর্তমান দিনে সমস্ত ব্যক্তিবর্গের গ্রহণযোগ্য মতামত অনুযায়ী এই 5টিকেই সবারই গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে মৃত্তিকার ধরা হয়ে থাকে। ক্লিয়ার আশা করি। কিন্তু এছাড়াও অনেকে, বিশেষত জফি বলে একজন ব্যক্তি রয়েছেন, তিনিও রাশিয়ারই মৃৎবিজ্ঞানী, তবে তিনি অ্যাক্টিভ ফ্যাক্টরস বা তোমার বলতে পারো যে ওটাকে আমরা কি বলতে পারি সক্রিয় বা নিষ্ক্রিয় উপাদান হিসেবেও তিনি কিন্তু পরবর্তী সময়ে ভাগ করেছেন। কিন্তু অ্যাকর্ডিং টু আওয়ার সিলেবাস, অ্যাকর্ডিং টু আওয়ার এনসিইআরটি বুকস, আমরা কিন্তু এই মৃত্তিকা সৃষ্টির 5টি উপাদানকে দেখে রাখবো। তাহলে এই হচ্ছে আজকের দিনের আমাদের পড়া। এরপর আমাদের যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমরা আমার ক্লাসটা কেমন করেছো বা কেমন বুঝলে, তার জন্য আমি এখানে রাখলাম কিছু প্রশ্ন যা তোমাদেরকে উত্তর করতে হবে। আর যদি তোমাদের এর মধ্য থেকে কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে, তুমি আমাকে সরাসরি প্রশ্নটা করতে পারো।